শান্তি হয়েছিল। ঘুমটাও বেশ ভালো হয়েছে তের। অবশ্য স্বামীর সোহাগ পেলে সেদিন ঘুম এমনিতেই ভালো হওয়ার কথা, কিন্তু তের ঘুম বেশি ভালো হয়েছে ফাটাকেষ্টর হাসি দেখে। বিয়ের পর হয়তো এই প্রথমবারের মতো সে ফাটাকেষ্টর হাসি দেখেছে। যারা হঠাৎ করে হাসে তাদের হাসি দেখলে মনে হয় এত সুন্দর দৃশ্য আর হতেই পারে না। লোকটা সচরাচর হাসে না, তের সাথে তো একদমই না। ছোটবেলা থেকে একটা কড়া নিয়মের মধ্যে বড় হওয়া জিয়ন জাংকুক হয়তো এমন এলোমেলো অগোছালো উচ্ছৃঙ্খল কিম তেয়াংয়ের মতো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চায়নি। হয়তো সে চেয়েছে একজন ফিটফাট গোছালো সুশৃঙ্খল ভদ্র শান্ত সংযমী টিপটপ গোলগাল গোছের সংসারী মেয়ে। সে হাসবে কাঁদবে কথা বলবে, কিন্তু তার আওয়াজ ঘরের বাইরের মানুষের কানে যাবে না। যাকে বকলে রাগ করবে, অভিমানে হয়তো গাল ফুলাবে, বুকে মুখ লুকিয়ে কাঁদবে, বিনিময়ে হাজারটা আবদার করবে, সেখানে তারও রাগ ভাঙানোর সুযোগ থাকবে, কিন্তু উল্টো চেঁচামেচি করবে না। যার প্রতিটা কাজ হবে নিখুঁত, যার হাতের ছোঁয়ায় ঘরের প্রতিটি আনাচে কানাচ হয়ে উঠবে ঝকঝকে তকতকে। কিন্তু সেই জায়গায় কিম তেয়াংয়ের মতো এমন বাচাল চাঞ্চল্যমতী দুরন্ত ঠোঁটকাটা উচ্ছৃঙ্খল অগোছালো মেয়েকে দেখে পাগলপাড়া দিশেহারা জাংকুক একের পর এক বিস্মিত হচ্ছিল। তখন কিম তেয়াং তাতে আরো তেল মশলা যোগ করে দিল নিজের বোকামি দ্বারা। জিয়ন জাংকুক চুপচাপ তার কাজ চলন বলন দেখছিল প্রথম দিন থেকেই। চোখের সামনেই যেন নিজের একটা বিপরীত প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল সে। পিতার উপর রাগ চেপে চুপচাপ ঘরের বধূকে পর্যবেক্ষণ করতে গিয়ে বিয়ের পর দিনই তার বৈপরীত্য টের পেল সে। হিসেব নিকেশ করে গুছিয়ে কথা বলা জাংকুক দেখলো তার বধূর প্রোনাউন্সিয়েশন ঠিক নেই, লাগামহীন প্রকাশভঙ্গি, কনসিডারেশন লেভেল 0, ম্যানার্সেরও আয়ত্ত করেনি। সবাইকে নিজের মতো ভেবে নেয়, সবাইকে তার নিজের ভাষায় বোঝাতে চেষ্টা করে। শুধু তাই নয়, জাংকুক দেখলো তার বিয়ে করা আনা নতুন বউ একটা শাড়ি খুঁজতে গিয়েও সবটা কাপড় চাপড় এলোমেলো করে তার মধ্যে বসে আছে। এমনকি তার আয়রন করা সব কাপড় চোপড় বিছানায় পড়ে আছে এলোমেলো হয়ে। যেখানে ল্যাভেন্ডার, রোজি ব্রাউন, ট্যান, অলিভ, ধূসর ইত্যাদি শীতল রঙগুলোর শাড়ি আর সালোয়ার কামিজ এনে ভরিয়ে দিয়েছে জিয়ন জাংকুক, সেখানে তের পছন্দ টকটকে লাল, কমলা আর হলুদ সবুজ রঙের পোশাক। হাজারটা পছন্দ অপছন্দের ভিড়ে জিয়ন জাংকুকের কাছে তের ভেজা চুলে মুখ ডুবিয়ে আদর করাটা পছন্দের হলেও চুল বেয়ে গড়িয়ে পড়া পানিতে ভিজে যাওয়া ব্লাউজের পিঠ একদম অপছন্দ। কিন্তু সেই অপছন্দের কাজটাই যেন তের ভারী পছন্দের। ভালো করে চুল না মুছে তোয়ালে ছাড়িয়ে নেওয়াটা তার একটা বাজে অভ্যাস। মাথার এক গাদা লম্বা চুলগুলো না আছড়ে মুচড়ে মাছড়ে কাজল চাচির মতো উঁচু করে বেঁধে রাখাটা যেখানে তের পছন্দ আর স্বস্তি, সেখানে তার চুলের বেনিতে গেঁথে দেওয়ার জন্য জাংকুকের আনা ফুলের জায়গা হয়েছে জানালার ওপাশে। দুদিনের মাথায় তের পিরিয়ড দেখা দিয়েছিল। পিরিয়ডকালীন সময় জাংকুকের ধারে কাছে আসেনি সে। বিয়েতে আসা এক মুরব্বী নাকি তাকে বলেছে ওইসব হলে তারা স্বামীর আশেপাশে যেত না, মাটিতে শুতো। তে আশেপাশে আসা তো দূর, জরুরি কাজে ডাকলেও জাংকুকের ভাগিনাকে দিয়ে বলে পাঠালো, তোমার মামাকে বলবে আমি নাপাক নাপাক। তোতা পাখির মতো হুবহু নকল করে সে এসে এটা বলতেই জাংকুক স্তব্ধ। একটা নরমাল বিষয়কে সে নাপাক নাপাক বলে ঘৃণা ধরিয়ে দিয়েছে। তারপর থেকে জাংকুক তাকে বিছানায় আর ডাকেনি। না ডাকায় সেও আরেক রাত। সুস্থ হওয়ার পর বিছানায় বসে নাক টানতে টানতে বলল, আমি ভালো হয়ে গেছি। হোয়াট? মানে এখন ওসব শেষ? কোন সব? ওই সব আর কি, নাম ধরলেও ঘৃণা লাগে আমার। আউট! তুমি ওখানেই থাকবে। কেঁদে কেটে রেগে মেগে 2-3 রাত মেঝেতে শুয়েছে। তারপর এক ঝড়ের রাতে বজ্রপাতের শব্দ ভয় পেয়ে বিছানায় উঠে বরের বুকে গুজে যেতেই যখন আরাম পেল আর নামেনি। জাংকুকের ঘুমন্ত মুখটার উপর আলতো হাত ছোঁয়াতে ছোঁয়াতে বলল, ছেলেদের ওগুলো হয় না জানি, অন্য কিছু হয় না? জাংকুক জবাব দিল, হয়। তে ইয়াক বলে এক লাফে দূরে যাবে, তখনই খপ করে ধরে তাকে নিজের জিম্বায় নিয়ে নিল জাংকুক। বুকের নিচে চাপা দিয়ে বলল, বউ থাকলে কিচ্ছু হয় না, না থাকলে হয়। ঘুমাও তো, ডিস্টার্ব না করে। তে ফিসফিস করে বলল, ওগুলোকে স্বপ্ন দোষ বলে মদন। তা শুনে জাংকুক তাকে সোজা ঘর থেকে বের করে দিয়েছে। পরে আবার মায়া লাগলো কান্না শুনে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ঘরে ঢুকিয়ে আনলো ঠিকই, কিন্তু মেঝেতে ঘুমাতে হয়েছে তেকে। ওখানে ঘুমাতে ঘুমাতে সে বড় দুঃখ নিয়ে কেঁদে কেঁদে বলল, ও এই জন্যই তুমি এত পারফিউম ইউজ করো। বুঝি বুঝি, সব বুঝি। জাংকুক রাগ করে কয়েকটা দিন একদম কাছে ডাকেনি তেকে। তে তাও শুধরালো না, নিচ থেকে উঠে এলো না, উল্টো বলল, তুমি সুস্থ হলে আমাকে ডেকো, বর ছাড়া ঘুম আসে নাকি? জাংকুক দ্বিধায় পড়ে গিয়েছিল, সে হাসবে নাকি কাঁদবে, নাকি এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে।
জাঙ্কুক র্যাবের সদর দপ্তরে একটি গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে। বাড়ির সবাইকে বলে গেলেও তেকে কিছু বলেনি। গেল প্রায় 15 দিন পার হয়ে গেলেও বাড়ি আসার নাম নেই। তার কাজবাজ নিয়ে অত মাথা ঘামায় না। শুনেছে সে একটা ট্রেনিং এ গিয়েছে। ট্রেনিং শব্দটা শুনলেই তে বড় খুশি হয়। এতে করে জাঙ্কুক বাড়িতে থাকে না, তাই সে মুক্ত বিহঙ্গের মতো উঠতে পারে। বিয়ের পর তার এক মামাতো ভাই বলেছে তোর বর ক্রস ফায়ারে মানুষ মারে। তা শুনে তে অবাক হয়নি। যাত্রীর লোকটাকে দেখলেই তার জান্তবের মতো লাগে। এতদিনে যে তাকে মারিনি এই বেশি। কিন্তু একদিন ঘরে ব্রাউনিং এম সেমি অটোমেটিক পিস্তল আবিষ্কার করার পর তে যেন নিজের মধ্যে ছিল না। কি ভয়ানক জিনিসপত্র ঘরে রাখে লোকটা। জাঙ্কুক দেখা মাত্র হেরে নিয়েছিল। তে আর একটা শব্দও করেনি। তাকে চুপসে যেতে দেখে জাঙ্কুক কোনা দৃষ্টিতে তাকিয়েছিল। এটা খায় না মাথায় দেয়, এই প্রশ্ন কেন জিজ্ঞেস করেনি সেটাই জাঙ্কুক ভাবছিল তখন। তের মাতৃকালীন সময় এখন 6 মাস। পেট সামান্য উঁচু হয়েছে। এখন হাঁটতে চলতে একটু অসুবিধা হয়, তবুও সে হাঁটে। ক্ষেত্র বিশেষ দৌড়ায়ও। দিনের যত্নার্থী এখন একটু বেড়েছে। ইয়াজি বাচ্চা কাচ্চা নিয়ে শ্বশুর বাড়িতে চলে গিয়েছে। আয়ুর বিবাহের প্রস্তাব আসছে কয়েকদিন পর পর। বাচ্চাটা পৃথিবীতে আসার অপেক্ষায় আছে সবাই, তাই আর কোনো দিকে মনোযোগ দিচ্ছে না। জাঙ্কুক ট্রেনিং এ গিয়েছে শুনে হঠাৎ করে একদিন সোবিন নিজে এসে হাজির হলেন জীবন বাড়িতে। তে তো মহা খুশি। ফাটাকেস্ট না থাকলে একের পর এক খুশিতে মেতে উঠেছে। মেয়েকে দেখে সোবিন আবেগী হয়ে পড়লেন। তের স্বাস্থ্য বেড়েছে আগের চাইতে। গায়ের রংটা খুলে গিয়েছে। মামা একটা ভাব চলে এসেছে তার মধ্যে। পরনে ছাই রঙা মেক্সিটাতে তাকে কি সুন্দর মানিয়েছে। মেয়েটা যত্নে আছে দেখেই ওনার মন জুড়িয়ে গেল। মেয়ের শ্বশুর বাড়ির মানুষ একটু ঠাটবাট বজায় রেখে চলেন, এটা তিনি জানেন। যেহেতু মেয়েটা বড় ঘরে বিয়ে দিয়েছেন সেহেতু আসার সময় একটু সংকোচে ভুগেছেন। জামাইটা ঘাটতেরা গাদ্দার হলে ওনার দুঃখ হয়, নইলে মেয়েটা ঠিক জায়গায় গিয়ে পড়েছে। কিছুদিন আগে সংসারটা একেবারে ভেঙে যাচ্ছিল। মেয়েটাকে পাঠিয়ে দিয়েছিল শাশুড়ি। ফোনে বলল আদব কায়দা শিখিয়ে তারপর বিয়ে দিতে পারেন নাই মেয়েকে। সোবিন বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল তখন। বাচ্চা আসার খবর শুনে তাও একটু দমেছে সবাই। মেয়েটাকে ফিরিয়ে নিয়ে গেছে, কিন্তু তার 3 মাসের মধ্যেই মেয়ে নিজেই কেঁদে কেটে চলে এলো। জানালো তার বর তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কারণ জানতে চাইলে বলল বাবা ওই আমি একটু বলেছিলাম আমার কলেজের একটা মেয়ে খুঁতখুঁতে, ভীষণ পরিষ্কার, নাক ছিটকানো টাইপের, ডেপুটি অফিসারের সাথে একদম মিল আছে। গায়ের রং একেবারে লাল টকটকে, আমার মতো কালোনি না। থুতনি নিচে একটা তিল আছে, গালে দুটো বড় বড় টোল পড়ে, একেবারে নায়িকাদের মতো দেখতে। মানে তোমার জামাইয়ের মনের মতো মেয়ে যাকে বলে। বললাম আমাকে ছেড়ে টেড়ে দিলে সমস্যা নেই, আমি কিছু বলবো না, কিন্তু বিয়ে শাদী করলে বলো। ওই মেয়ের সাথে তোমার একেবারে সবকিছু মিলে যাবে। ওর সাথে তোমার হাত করিয়ে দেবো। ওর দাঁতগুলো একেবারে সাদা ঝকঝকে, ব্রাশ না করলেও চলবে। চুলে শ্যাম্পু না দিলেও খুশবু থাকে। কাপড় চোপড়ে ধুলো ময়লা লাগতে দেয় না। যে রঙের কাপড় পরে সেই রঙেই তাকে মানায়। তোমার মতো সেকেন্ডে সেকেন্ডে হাত ধোয়। আর কিছু কথা বলেছি সেগুলো তোমাকে বলতে পারছি না। আরে কথাটা বলা শেষ করতে পারিনি, আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল একেবারে বাড়ি থেকে। ভাবো একবার, ভুল কিছু বলেছি আমি? এমন লোকের সাথে কি সংসার করা যায়? ঠাটা মস্করাও না বুঝলে সেই সব নিরামিষ মানুষের সাথে ঘর সংসার করা যায়? তুমি বলো আমার দোষ কোথায়? সোবিন রেগে মেগে বললেন গোলামের পুত, এক বাড়ি গাড়ি জুড়িয়েছে শুধু সেসবের কারেন্ট দেখা। ওই কারেন্টের ছাতা পুরি কে বলল? শুধু কারেন্ট দেখায় না, তেলে যেন পানি পড়েছে ওইভাবে ছ্যাপ ছ্যাপ করে ওঠে আমি কোনো কথা বললে। আসলে বাবা সত্যি কথা বলতে কি জানো, আমার কথাগুলো একদম ঠিক জায়গার মতো গিয়ে লাগে তো, তাই অমন করে। সোবিন মেয়ের কোনো ভুল দেখতে পাননি। মেয়েটা একটু কথাবার্তা বেশি বলে। বয়সী বা কত যে গুছিয়ে কথা বলতে পারবে? অত বড় দামরা যদি একটা বউ সামলাতে না পারে, এইটুকুনি মেয়ের কথা রেগে মেগে আগুন হয়ে যায়, সেখানে কি বলার থাকতে পারে? তবে ইয়ঞ্জুন বেশ শাসিয়েছেন মেয়েকে। ওই মহিলা মেয়ের জামাইয়ের অন্ধভক্ত। ওই দামরাটা যা বলবে সেই মহিলা তাতেই মাথা নাড়াবে। সেসব কথা কাটাকাটি দুশ্চিন্তা তো গেল, ডিভোর্সের কথা পর্যন্ত উঠে এলো, বাচ্চাটা অ্যাবর্শনের কথা পর্যন্ত উঠলো। আবার কি মনে করে দামরাটা হঠাৎ সেদিন বাড়ি বয়ে এসে মেয়েটাকে টেনে হিচড়ে নিয়ে গেল, তার কারণটা আজও জানতে পারলো না সোবিন। অবশ্য পর আর কোনো বিচার দেয়নি মেয়ে। বাচ্চার কথা ভেবে হয়তো দামরাটা শুধরে গেছে, কিন্তু অত শুধরালো কই? মেয়েটার উপর অত্যাচার আর অপমান করা কমিয়েছে, কিন্তু দামরাটার ঘাটতেরামি কমেনি। এই তো ট্রেনিং এ যাওয়ার কয়েকদিন আগে সোবিন জাঙ্কুককে ফোন দিয়ে বলছিলাম কি বাবা, ওর মা বলেছে একটু ওকে নিয়ে যদি বাড়ি আসো। আসলে মায়ের মন তো, এই সময় মেয়েকে একটু কাছে রাখতে চান। জাঙ্কুক সরাসরি মুখের উপর বলে দিল অসম্ভব, ওর ট্রিটমেন্ট চলছে, ওর পেছনে গাদার খাটনি খাচ্ছে আমার মা বোন মিলে। এই সময় ওখানে যাওয়া মানে রুটিনের হেরফের হওয়া। ওসব বাজে আবদার করে লাভ নেই। মেয়ের জন্য অত দরদ থাকলে গিয়ে দেখে আসবে। সোবিন ভীষণ রেগে গেলেন, মনে মনে বললেন সারা তরে যদি আমি কোনোদিন ফাঁদে ফেলতে না পারি, আমার নামও সোবিন নয়, তোর ঘাটতেরামি আমি চুটিয়ে ছাড়বো। বাবাকে পেয়ে তে যেন
যেমন খুশি হলো তেমন রাগ দেখালো। কেন এতদিন একবারও তাকে দেখতে আসেনি? মাকে কেন আনেনি? তার ভাইটাও কেন আসেনি? সবিন বলল, তোর বর তো আজ নেই, আজ যাবি, কয়েকদিন থেকে চলে আসবি আর কি। তোর শাশুড়িকে আমি বুঝিয়ে বলি। তে খুশি হয়ে গেল, বলল আমার শ্বশুর আব্বাকে বলে হয়ে যাবে, কিন্তু ওই লোক যেন না শুনে, শুনলে দেখবে উড়ে উড়ে চলে এসেছে আমাকে জব্দ করতে। সবিনের অনেক অনুরোধের পর জিন রাজি হলেন। আরেমা অনুমতি দিল। আয়ু বলল, ভাইয়ার সাথে বাবা কথা বলবে, তুমি চিন্তা করো না ভাবি, কিন্তু সাবধানে থেকো, হ্যাঁ, না হলে আমাদের রক্ষা থাকবে না। তে মনে মনে বলল, আমি একবার শুধু বাড়িতে যাই, তারপর নিজেই ফোন করে জানিয়ে দেবো ফাটাকেষ্টকে। চিল্লাক সেখানে বসে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাপিড অ্যাকশনের ব্যাটালিয়নের সন্ত্রাস বিরোধী অভিযানে 12টি হত্যা সহ 8টি মামলার দায়ে আসামি মিনহকে ক্রস ফায়ারে মৃত্যু দেওয়ার আদেশ কার্যকর করা হয় গত রাত 12টার দিকে। তন্মধ্যে শুটারের একজন ডেপুটি কমান্ডার জাংকুকও ছিল। অভিযান শেষ হওয়ার পর বেলা 3টার দিকে সে বাড়িতে রওনা দিয়েছিল। তখন সেজে গুজে ঠোঁটে লাল রঙের লিপস্টিক মেখে মুখে প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন লাগিয়ে লুজ পাউডার দিয়ে ঘষে মেজে গালের দুপাশে ব্লাশ লাগিয়ে তারপর হাইলাইটার দিয়ে সেজে গুজে বসে আছে। আয়নার বারবার নিজেকে দেখে লাল হচ্ছিল সে। ফাটাকেস্টের সাথে থাকতে থাকতে সে সুন্দর স্মার্ট হয়েছে তা বলতে বাকি রাখে না। নিজের মুখটা চকচক করছিল দেখে সে লজ্জা পাচ্ছিল। এবার সে বুঝতে পারলো এতদিন সে অসুন্দর ছিল না, গরিব ছিল। খুশি মনে নিচে নেমে এসে শ্বশুর শাশুড়িকে সালাম করে। আয়ু আর কাজল চাচির সাথে গলাগলি করে হেসে খেলে বাবার সাথে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। বোরকাটা সবে মাত্র হাতে নিয়েছে, তখনই সদর দরজা পার হয়ে কাই ঢুকে এলো সুটকেস হাতে। কায়ের পিছু পিছু গটগট পায়ে হেঁটে বাড়িতে জাংকুক ঢুকলো ব্ল্যাক ইউনিফর্মে। জার্নি করায় ক্লান্ত, তারপরও কেমন তেজ, হাঁটার ধরন আর চোখের নিস্তেজ চাহনির ধার। থেকে আর চোখে দেখে হাঁটতে হাঁটতে জিনের কথার জবাব দিল। ওমা, না জানিয়ে এলি যে? বলে এলে তো এত সুন্দর নাটকটা মিস করে যেতাম। তে ঘরে আসো কুইক। তের কান্না আটকে রাখলো গলার কাছে। আয়ু ঠান্ডা শরবত নিয়ে এসে দেখলো জাংকুক কোচের উপর শুয়ে আছে। আয়ু ডেকে বলল, ভাইয়া শরবত এনেছি, টেবিলে রেখে দে। আয়ু মাথা নেড়ে গ্লাসটা বেড সাইডে টেবিলে রেখে বেরোনোর সময় শুনতে পেল, ডেকে দে, ওর বাবা কখন এসেছে? এই তো 3টের দিকে। বল আমি ডেকেছি। আচ্ছা। আয়ু বেরিয়ে গেল। তে ঘন ঘন চোখ মুছছিল সবিনের পাশে বসে। আরেম বললেন, আমি তো বলেছি তোমাকে যেতে, তুমি কাঁদছো কেন? তে চুপ করে রইল। সে এখন বাবার সাথে চলে যেতেই পারে, কিন্তু তারপর কি ঝামেলা হবে তা বলার বাইরে। অসুস্থ শরীরে এত ঝামেলা তার ভালো লাগে না। আয়ু বলল, ভাইয়া তোমাকে ডাকছে ভাবি। জিন বললেন, ভাইজান ওর মারে নিয়ে আসেন, কাল কিছুদিন এখানে থাকবে। আপনার জানা কথা, ও নিয়ম টিয়ম মেনে চলতে পছন্দ করে, তাই ওরে এখন কোথাও যেতে দিবে না। আপনি কাল ওর মা আর ভাইরে নিয়ে আসেন। সবিন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কাঁদিস না, আমি তোর মারে নিয়ে আসবো। সত্যি? মিশা কথা বলবা না আব্বা? সবিন হেসে বলল, তোর আব্বা মিশা কথা বলে না। আচ্ছা। আয়ু টিস্যু দাও। আয়ু দৌড়ে তার ঘরে গিয়ে টিস্যু বক্স নিয়ে এলো। তে সেখান থেকে টিস্যু নিয়ে ঠোঁট দুটো মুছতে মুছতে ঘরে গেল। জাংকুক কুদাম গায়ে কোচে শুয়ে চোখ বুজে থাকতে দেখে বিড়বিড় করে বলল, আসা মাত্রই কাপড় চোপড় খুলে ফেলেছে। বেশরম লোক ওরকম গায়ে দেখলে তের কাছে তাকে লুচা লুচা লাগে। তে ঠোঁট মুছতে মুছতে নাক টানলো। জাংকুক চোখ মেলে তাকে দেখলো, খানিকক্ষণ চুপচাপ চেয়ে রইল। তারপর উঠে তোয়ালে আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যাওয়ার পথে তেকে ফিরে দেখলো। লিপস্টিক ঠোঁটের আশেপাশে ছড়িয়ে অবস্থা নাজেহাল। সে ভ্রু কুচকে চাইতে তে বলল, ওটা দামি লিপস্টিক, তাই সহজে যাচ্ছে না। জাংকুক দেখলো তার নাক আর থুতনির নিচে ঘাম জমেছে। গালের দুপাশে জড়িগুলো ঝকমক করছে। গালের পাশে আঙ্গুল চেপে তা দেখিয়ে বলল, মুখে এসব কি দিয়েছো? মেকআপ করেছি, বাপের বাড়ি সেজে গুজে না গেলে শ্বশুর বাড়ি আর জামাইয়ের বদনাম হয়। আচ্ছা, তারপর? তে বলল, তাই সেজেছি, সবাই আমাকে বলছিল সুন্দর লাগছে। গুড, এবার ধুয়ে ফেলো, এন্ড অফ কোর্স ডাবল ক্লিনজিং। কুইক, আমি গোসল নেব। তে মুখ ভালো করে ধুয়ে বের হলো। জাংকুক তোয়ালে বাড়িয়ে দিয়ে বলল, মুখ মুছে ওই শরবতের গ্লাসটা নিয়ে এসো। তে মুখটা মুছে তারপর গ্লাসটা নিয়ে এসে তার দিকে বাড়িয়ে দিল। জাংকুক বলল, তুমি অর্ধেক খাও। তে খুশি মনে খেয়ে নিল। অর্ধেক খাওয়া শেষ হলে বাকিটা জাংকুকের দিকে বাড়িয়ে দিতেই জাংকুক বলল, আরো খাও। তে খানিকটা রেখে বাকিগুলো খেয়ে নিল। শেষটুকু জাংকুকের দিকে বাড়িয়ে দিতেই জাংকুক বলল, পুরোটা শেষ করো। তের বুক ভার হয়ে এলো। সে ভেবেছিল ফাটাকেষ্ট তার চুম দেওয়া গ্লাসে মুখ বসিয়ে বাকি শরবতটুকু খাবে। এত রাগ লাগলো তার, শরীরে জোর পাচ্ছে না, নইলে কি করতো সে নিজেই জানে না। জাংকুক ওয়াশরুমে চলে গেল যে গেল আর আসার নাম নেই। তে বুঝে পায় না গায়ে সাবান কয়বার মাখে, কয়বার ধোয়। এতক্ষণ লাগে বেটা মানুষের গোসল করতে। গোসল শেষে বের হতেই জাংকুককে অনেক প্রাণবন্ত দেখালো। চুলগুলো কপালে এলোমেলো হয়ে পড়ে আছে, উদাম গায়ে খুশবু বেরোচ্ছে, পরনে শুধু সাদা ট্রাউজার। বিছানা এসে সুটকেস টেনে কাপড় চোপড় জিনিসগুলো বের করতে করতে তেকে ডাকলো, তে তোমার বাবাকে রাতে খেয়ে যেতে বলো। তে
আচ্ছা বলে খুশি মনে বেরিয়ে গেল। বলে এসে বিছানায় উঠে জাঙ্কুকের পাশে বসে বলল, তুমি এতদিন কোথায় ছিলে গো? তোমাকে অনেক মিস করেছে বাড়ির সবাই। শুনে খুশি হয়ে গেলাম। তো কারা কারা মিস করেছে? সবাই, বাবা মা, আয়ু, বাচ্চারা, ইয়েজি আপা, সবাই সবাই। আর কে বলল? কিন্তু তেলাপোকা নেংটি ইঁদুরগুলো ভীষণ খুশি হয়েছে, বেশ আনন্দের সাথে ছোটাছুটি করেছে কয়েকদিন। আচ্ছা, আর কেউ মিস করেনি? করেছে। কে? কাজল চাচি বলল, আহারে বাবুটার কথা মনে পড়তাছে বউ, বাড়িতে থাকলে কত মেজাজ দেখায়, এখন দেখো বাড়িটা একদম শান্ত হয়ে পড়ে আছে। ইন্টারেস্টিং। আর কেউ? বিছানার উপর দুই হাঁটুতে ভর করে তার পিঠের সাথে লেগে কপালের সামনের চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, আম্মাও মিস করেছে, ফোন করলে জিজ্ঞেস করে জামাই কখন আসবে। জাঙ্কুক বলল, আর কেউ? ড্রেসিং টেবিলের আয়নাটা মিস করেছে। বাহ, তারপর? আমার পাশের বালিশটা আর চাদরটা। আর কেউ? ভেবে ভেবে বলল, ও হ্যাঁ, তোমার বাবু তোমাকে মিস করেছে। তোমাকে মিস করলে তখন এমন জোরে লাথি মারে, ওরে বাবা রে, কি আর বলবো, আমি তো সেই রাতে কাঁপতে কাঁপতে ঘুমিয়েছি। সিরিয়াসলি? আর কেউ মিস করেনি? বলল, তেইয়নও মিস করেছে। 2 দিন আগে ফোন দিয়ে তোমার কথা জিজ্ঞেস করলো, দুলা ভাই কোথায় গেছে, কখন আসবে সে কথা জিজ্ঞেস করেছে। জাঙ্কুক জোরে জোরে শব্দ করে সুটকেসটা বন্ধ করলো, পায়ে ঠেলে পাশে রেখে তের দিকে ফিরে তাকিয়ে বলল, এটা ধুতে হবে। কি যেন বলছিলে না? তে তাকে জড়িয়ে ধরে বলল, কিছু না, তোমাকে সবাই মিস করেছে ওটা বলছি। জাঙ্কুক বলল, আর কেউ মিস করেনি? তে বলল, সবাই মিস করেছে, আর কেউ বাকি নেই। জাঙ্কুক তার হাত ছড়িয়ে আচমকা চেঁচিয়ে উঠল, ছাড়ো। তে এমন ভয় পেয়ে গেল যে তাকে ছেড়ে দূরে সরে গেল। গোল গোল চোখে চেয়ে রইল, বুকটা ধরফরিয়ে উঠেছে, শরীর কাঁপুনি দিয়েছে, হাঁপাতে গিয়ে কষ্ট লাগায় কেঁদে উঠল সে। জাঙ্কুক তার দিকে ঝুঁকে পড়ে বলল, তুমিও ওই নেংটি ইঁদুরগুলোর মতো বেশ খুশি ছিলে? তে বাম হাত দিয়ে চোখ মুছে নিয়ে পিছিয়ে গিয়ে বলল, না না, আমিও মিস করেছি। তোমার কথা মনে করে ব্রাশ করেছি, শ্যাম্পু করেছি, ভেজা তোয়ালের বিছানা থেকে সরিয়ে রেখেছি, ব্যায়াম করেছি, গোপাল ভাঁড় দেখতে গিয়েও টিভি বন্ধ করে দিয়েছি, টাইমে টাইমে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি, বেশি বেশি পানি খেয়েছি। জাঙ্কুক বলল, তারপর? তে পিছুতে গিয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে ফেললো, বলল, তুমি এসে গালাগালি করবে তাই সবসময় তোমার কথা ভেবে কাজ করেছি। জাঙ্কুক বলল, আমি গালাগালি করি না? কি করি? সাবধান করো, নিয়ম মেনে চলতে বলো। গুড, আমার কথা মনে করে সব নিয়ম মেনেছো, কিন্তু সেজে গুজে বাপের বাড়ি যাওয়ার সময় আমার কথা মনে ছিল না? তে দুপাশে মাথা নেড়ে বলল, বিশ্বাস করো, ওখানে গিয়ে তোমাকে আবার মনে করতাম। জাঙ্কুকের চোখ মুখ কঠিন হয়ে আসতেই তে দুঃখের সাথে বলল, আমার ব্যথা লাগছে। ওরে বাপরে। জাঙ্কুক বলল, কোথায়? তে পেটের দিকে আঙুল তাক করে বলল, এখানে। কাল এদিকে বেশি লাথি দিয়েছে ও, মনে হচ্ছিল ফুটবল খেলছে। আমি ওর একটা নাম ঠিক করেছি আমাদের নামের সাথে মিলিয়ে, টেকুক। জাঙ্কুক বলল, একেবারে বাজে নাম, ওর নাম ধাম সব আমি দেব, তুমি দূরে থাকো। তে মুখ গোমরা করে বসে রইল। জাঙ্কুক একটা বয়াম এনে বাড়িয়ে দিল তার দিকে, বলল, বেশি খাবে না, পরিমিত খাবে। তে খপ করে বয়ামটা কেড়ে নিল, দেখলো বড়ই আচারের বয়াম, চোখ বড় বড় করে চাইলো। জাঙ্কুক বলল, বাবা, খুশি দেখি ধরে না। তে খুশি হয়ে তাকে ঝাপটে জড়িয়ে ধরলো। জাঙ্কুকও তেকে শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুক তের মুখটা সামনে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। জাঙ্কুক তেকে কিস করছিল, তেও জাঙ্কুককে কিস ব্যাক করছিল। এভাবে দুজন দুজনকে অনেকক্ষণ ধরে চুমু খেলো। তে বয়ামের ঢাকনা খোলার চেষ্টা করলো, খুলতে না পেরে জাঙ্কুককে দিল। জাঙ্কুক বয়ামের ঢাকনা খুলে দিতেই তে হেসে উঠে বলল, কি সুগন্ধি গো, খুব মজার হবে নিশ্চয়ই। জাঙ্কুক বলল, আরো একটা আছে, ওটা আয়ুকে দিয়ে দিবে। তে মাথা নেড়ে একটা আচার তুলে মুখে পুরার আগেই জাঙ্কুকের দিকে বাড়িয়ে দিতেই জাঙ্কুক মুখ ফিরিয়ে নিল। তে সেটা খেয়ে নিল। খেতে খেতে বলল, কি মজা। জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, কোনটা? তে বলল, আচার। জাঙ্কুক তাকে কোলে তুলে নিল। তখনই আচারের বয়ামটা শক্ত করে ধরে রেখে তে চেঁচিয়ে উঠল, না না, তোমার আদর বেশি মজা, এবার নামাও প্লিজ, ফেলে দিলে আমার টেকুক ব্যথা পাবে। জাঙ্কুক ধমকে বলল, শাট আপ। তারপর ওজন মাপার মেশিনে দাঁড় করিয়ে দিল তেকে। তে আচার খেতে